আমি শুনেছি যে ওই ফ্ল্যাটটা খুব একটা ভালো নয়। তখন রাত্রি 12টা 12:30 বাজে, ছাদে উঠে গেছে। যখন নামতে যাব ঠিক গেটের কাছে আমি পড়ে যাই, আর ওরা মজা নিয়ে খুব ভিডিও করছিল আমি যা যা করছিলাম। এবার আমি কি করছিলাম সেটা সুমিত বল। গিয়ে দেখলাম ও সিঁড়িতে বসে আছে। ওকে বলছি তুমি কিছু খাবে? যখন ওকে আমি মাটনটা দিলাম ও দুটো পাক গুটিয়ে নিল। খাওয়ার ধরনটা ভাই তুই যদি দেখতিস, কখনো এরকম খাচ্ছে, কখনো এরকম খাচ্ছে, কখনো এরকম খাচ্ছে। গেটটা খুলতে গেছি, আমাকে বলছে একদম না, দিল আমার এখানে কামড়ে দিল। সে ছাড়ছে না, ওর ওর মনে হচ্ছে একটা কোনো একটা বাঘ কামড়েছে, আওয়াজ দিচ্ছে, গর্জন গরম করছে, চোখটা লাল হয়ে আছে, চুলটা ছাড়া। মা ডিসিশনটা নিল যে মা ওকে নিয়ে আমরা যাব ওই সোনারপুরে একটা বাবা আছে তার কাছে। সেকেন্ড অটোটা থেকে নেমে যখন থার্ড অটোতে উঠবো, যেটা আর কি ওই বাবার বাড়ি অবধি যায়, ওই অটোতে ওঠার আগে আমার একবার বমি হলো, আর বমিটা পুরো গ্রিন কালার। দুটো আওয়াজ এরকম হচ্ছে। ওকে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে, তুমি থাকো কোথায়? তখন ওনাকে বলছে আমি তো ওকে ধরিনি, ও তো আমার চলার পথে এসছে। তুমি কোথায় চলছিলে, কোথায় তুমি হাঁটছিলে? বলে আমি ওদেরই ছাদে। ছাদে তুমি কোন জায়গায় থাকো? বলে আমি একা থাকি না, আমার সাথে আরো দুজন থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। প্রত্যেকটা এপিসোডে আমি চেষ্টা করি তোমাদেরকে এমন একটা পডকাস্ট উপহার দেওয়ার, যে পডকাস্টটা দেখলে এবং শুনলে হয় তোমরা ভয় পাবে, না হলে অনেক কিছু তোমরা জানতে পারবে। আজকের এই ঘটনাটা একটা পরিবারকে নিয়ে। আজ আমার সঙ্গে দুজন গেস্ট রয়েছে, তারা সম্পর্কে স্বামী স্ত্রী। একজন স্ত্রীর সঙ্গে যদি ভয়ঙ্কর পজিশন ঘটে, অর্থাৎ যদি কোনো প্রেতাত্মা কারো স্ত্রীকে ভর করে, তাহলে একটা পরিবারের কি অবস্থা হতে পারে, কতটা মর্মান্তিক, কতটা ভয়ঙ্কর অবস্থা সেই পরিবারের সামনে ঘনিয়ে আসতে পারে, আজ শুনবো তার জলজ্যান্ত নজির। আজ আমার পডকাস্টে উপস্থিত রয়েছে আমার বন্ধু সুমিত এবং তার স্ত্রী সুষমা। তাদের জীবনে ঘটে গিয়েছিল একটা ভয়ঙ্কর অধ্যায়, একটা ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আজ সেই বাস্তব, সেই ঘটনারই স্মৃতিচারণ করবে তারা একসাথে আমার এই পডকাস্টে। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা নতুন ভিডিওটা দেখছো, তারা কি কোথা থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না। যারা নতুন বন্ধু, যারা পুরনো বন্ধু, তাদের সবাইকে বলছি খুব তাড়াতাড়ি এই চ্যানেলটাকে আমরা আরও অনেক বড় করব, আরও অনেক পরিবারের সদস্য করব। সেই জন্য প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, প্রচুর শেয়ার করো। আর যদি কারোর জীবনে কোনো তন্ত্র অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা, মনে হচ্ছে আপনাদের, তাহলে একবার আমাকে জানাতে ভুলবেন না। কল করুন 6289858577 এই নম্বরে। চেষ্টা করব আপনাদের সঠিক পথ দেখানোর। কথা না বাড়িয়ে শুরু করব আজকের এপিসোড। আজকে আমার সঙ্গে রয়েছে সুমিত এবং সুষমা। তারা শোনাবে তাদের জীবনের ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। শুরু হচ্ছে ইভান সরকার পডকাস্টের নতুন একটা এপিসোড। ওয়েলকাম সুমিত, ওয়েলকাম সুষমা। প্রথমবার পডকাস্টে, আমার পডকাস্টে। আমার মনে হয় তোরা প্রথমবারই পডকাস্টে বুঝছিস, লাইফে ফার্স্ট টাইম, তাই তো? একদম। আমি সুমিতের পরিচয় দিয়ে রাখি। সুমিত হি ইজ আ ব্রিলিয়েন্ট ভিডিওগ্রাফার, টেরিফিক ফটোগ্রাফার। ও আমার চ্যানেলে কাজও করেছে, অনেক পডকাস্ট ও শ্যুট করেছে, বাট আজকে ক্যামেরার সামনে প্রথমবার ও এসছে। এবং আমরা যে এই যে পডকাস্টটা করি, যে আমার নতুন যে সেগমেন্ট একসাথে দুটো গেস্ট নিয়ে, সেখানে ও একটা অ্যাজ আ ভিডিওগ্রাফারও সবসময় কাজ করে। এর আগে আমরা আউটডোরে গেছি কাজ করতে অনেক জায়গায়, সেখানেও আমার ভিডিওগ্রাফি করেছে, ডকুমেন্টারি বানিয়েছে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো একদম ওর জীবনের ঘটনা নিয়ে। আমাকে বারবার বলতো যে আমার এরকম একটা ঘটনা রয়েছে, এই সুষমার সঙ্গে এই ঘটেছে। তো সেটা আমি কখনো শোনার চেষ্টা করিনি, এবং আমি এখনও পর্যন্ত আপনাদেরকে সত্যি কথা বলছি, ঘুম থেকে উঠে পডকাস্টটা করতে বসছি, এবং একদম খাঁটি বাস্তব যে আমি এখনও পর্যন্ত ঘটনার অবধি জানি না, জাস্ট আমি শুনবো আজকে। তো প্রথমে কার থেকে শুনবো, তোর থেকে না সুষমার থেকে? ওর থেকে শোন, বেস্ট হবে। হ্যাঁ, কারণ ভিকটিম তুই ছিলিস। তাহলে শুরু থেকে শুরু করা যায়। ব্যাপারটা হচ্ছে আমি আর সুমিত 2018-তে আমরা আলাদাই থাকতাম, আমি আর ওই থাকতাম শুধু। তখন আমাদের মেয়ে ছিল না।
আমাদের আরেকটা ফ্ল্যাট আছে, ওখানে আমরা দুজন থাকতাম। এবার উইকেন্ডে যেমন বন্ধু বান্ধব আসে, আমরা মানে ডিনারের প্ল্যান হয়, ওরকম একদিন ডিনার করছি। তো ওরই ফ্রেন্ড, তার ফ্যামিলি এসছে, তার সাথে আরেকটাও ফ্রেন্ড ছিল, মানে কমন ফ্রেন্ড আর কি। তো ওই দাদাটার সাথে আমি কোনোদিনই ইয়ার্কি মারতাম না, মানে ইউজুয়ালি ওই ইয়ার্কি মারতো, ওর সাথে ইয়ার্কি মারতো, আমার সাথে কোনোদিনও ইয়ার্কি মারতো না। তো হঠাৎ খাওয়া দাওয়ার পর মানে খেতে খেতে ইয়ার্কি, ওই দাদাটা হঠাৎ করে আমার সাথে ইয়ার্কি মারে। তো আমি ওর মানে ইয়ার্কি মারছিলাম, মারতে মারতে হঠাৎ করে আমি ওকে তাড়া করেছি। মানে হয় না অনেক সময় যে মারবো তোমাকে বলে, দাদাটাকে? হ্যাঁ, দাদাটাকে তাড়া করেছি। এবার দাদাটা ঘরের মধ্যে ঘুরছে, আমি ওর পেছন পেছন ঘুরলাম। এবার ও পট করে তখন রাত্রি 12টা 12:30 বাজে, ছাদে উঠে গেছে। আমি ওর পেছনে, আমি অত কিছু ভাবিনি, আমি ছাদে উঠে গেছি। কিন্তু ওই ছাদে আমি কোনোদিনও যাই না, মানে যেতাম না, রাত্রিবেলা মানে দিনেও যেতাম না। মানে আমি যদি জামা কাপড়ও মেলার হতো, আমি বাড়িতেই জানলাতে বা ব্যালকনিতে মেলতাম। আমি কেন ছাদে- জিনিসটা? মানে আমি শুনেছি যে ওই ফ্ল্যাটটা খুব একটা ভালো নয়, আর ছাদে কেউই যায় না। ফ্ল্যাটটা মানে এখন রেনোভেট করা হয়েছে, আগে যখন আমরা থাকতাম তখন মানে অনেকটাই কেরম ছিল, খুব গা ছমছমে ব্যাপার, ফ্ল্যাটে কেউ থাকতো না। একদম একতলায় কেউ একজন থাকতো, একটা ফ্যামিলি, একদম টপে আমরা থাকতাম। পুরো সিঁড়িটা দিয়ে যখন উঠবি, নর্মালি তুই ধর কিছু জানিসও না, তুই যদি সিঁড়ি দিয়ে উঠিস তখন তোর গা পুরো ভারী হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হতো। আচ্ছা, এবার আমরা থাকতে থাকতে ওটা আমাদের ইউজুয়াল হয়ে গেছে, ব্যাপারটা ইউজ টু হয়ে গেছিলাম। তো সেদিন রাতে ওরম যখন ছাদে গেল, তো আমি অত কিছু ভাবিনি, মানে মাথায় আমার আসেনি তখন, আমিও ছাদে চলে গেছি ওর পেছনে। এবার ও ছাদে উঠে মানে ডান দিক দিয়ে ঘুরে একটা রাউন্ড করে নেমে গেছে। এবার আমি ওর পেছনে এরকম রাউন্ড ঘুরে যখন নামতে যাব, ঠিক গেটের কাছে আমি পড়ে যাই, মানে স্লিপ খেয়ে, না কোনো বৃষ্টি, না কোনো জল, না কোনো কিছু, আমি এমনি স্লিপ খেয়ে পড়ে যাই। এবার ও তো জানে সুমিত যে ছাদে তো সুষমা যায় না। এবার ও নিচে থেকে চেঁচাচ্ছে, তুমি ছাদে কেন গেছো রাত্রিবেলা? এবার আমি পড়ে গেছি। এবার আমি ওকে মানে নামতে নামতে বলছি আমি না পড়ে গেছি। এবার ও রেগে গেছে যে এত রাতে গেছো, ঠিক হয়েছে পড়ে গেছো। এবার ও যখন বলেছে, আমি তখন বুঝতেও পারিনি যে আমার সাথে কি হয়েছে, আমি ভেবেছি নর্মালি পড়ে গেছি। এবার তখন আমি হার্ট হয়েছি, আমি কাঁদতে শুরু করে দিয়েছি। এবার ওকে ঘরে বন্ধ করে, আমি পড়ে গেলাম, তুমি আমাকে এরকম ভাবে বলে আমি হাত কাটতে শুরু করে দিয়েছি উইদাউট এনি। হ্যাঁ, মানে ওই ইনসিডেন্টটা হলো, আমি সিঁড়ি দিয়ে নামলাম, নেমে তারপর কিছুক্ষণ পর যখন ওর বন্ধুগুলো চলে গেল বাড়ি, তখন আমি ওর কাছে ওই অভিমানটা করছি যে তুমি কেন আমাকে বকলে, আমি তো পড়ে গেছিলাম, তুমি তো সিম্প্যাথি দেখাতে পারতে। হ্যাঁ, তুমি আমাকে উল্টে বলছো যে ভালো হয়েছে পড়ে গেছো। এবার ওকে আমি গেটে, মানে বেডরুমের দরজা দিয়ে বন্ধ করে রান্নাঘরে গিয়ে হাত কাটতে শুরু করেছি নিজেই। হ্যাঁ, তো এবার হাত কেটেওছি, এতটা অবধি কাটা ছিল আমার। কাটার পর হঠাৎ করে কি মনে হলো জানি না, আমি আবার গিয়ে ওকে ছিটকিনি খুলে দিয়েছি। মানে ও আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেহেতু আমি লক করে দিয়েছিলাম, ও বাইরে আসতে পারছিল না। তো তারপরে আমি লক খুলে দিয়েছি, তখন ও ঘাবড়ে গেছে যে কি হলো, হাত কাটছে কেন। আর আমি তখন মানে ও কাঁদতে শুরু করে দিয়েছি যে ওইটাই, যে কেন তুমি বকলে, বলে আমি চুপচাপ বসে আছি। এবার ও আমাকে দেখছে, দেখে ওর মনে হচ্ছে যে সুষমা তো এরকম নয়, মানে সুষমাকে দেখে একটু অন্যরকম লাগছে। আর আমাদের সাথে আমাদের আরেকটা বন্ধুও ছিল, তো সে হচ্ছে মুসলিম। তাকে ও সুমিত বলছে যে দেখ তো সুষমার কি কিছু হয়েছে। আমি বসে আছি একটা খাটের পাশে, মানে মাটিতে খাটের পাশে বসেছিলাম, চুপচাপ বসে আছি, বসে নিজের মনে বকে যাচ্ছি যে আমাকে কেন বকলো, আমি পড়ে গেছি। তো এবার মানে এটা কি তুই হুঁশে ছিলিস যে নিজের মনে যখন বকছিস? এটা আমি ওকে বলেছি। আচ্ছা, মানে হুশে মানে কি, আমার একটু একটু আমি জানি যে আমি বকছিলাম। তারপর ওই বন্ধুটা, যাকে ও বলেছিল, ওই বন্ধুটা আমাকে মাথায় হাত দিয়ে কলমা পড়ছে, মানে ওদের ল্যাঙ্গুয়েজে কি যাই তো জানি না। আমি যখন পড়তে গেছে, আমি ওকে ঠাস করে একটা থাপ্পড় মেরেছি। আচ্ছা, মারার পর ও বলছে সুষমা আমাকে মারলো, এটা মানে ও বিশ্বাস করতে সুষমা কেন এরকম বিহেভিয়ার কেন করছে, ও তো এরকম করে না। তো তারপরে যেই বন্ধুটা এসেছিল ওর সুমিতের, তাকেও ফোন করে ডাকলো যে ভাই একটু আসবি, সুষমা না কেমন একটা করছে। তো ও এসে আমাকে বলছে বোন তোর কি হয়েছে? আমি যে কিছু হয়নি। বলছে সত্যি করে বল তোর কি হয়েছে? তখন আমি মানে একটু আনইউজুয়াল কিছু করছিলাম যেটা আমি জানি না, ওরা বলছে। মানে তুই কি ততক্ষণে মানে তোর আউট অফ সেন্স, মানে তোর ততক্ষণে ওই জিনিসটা প্রকাশ পাচ্ছে। মানে না তুই কি ততক্ষণে তোরা হুঁশে আছিস না
ততক্ষণ তুই হুঁশ থেকে বেরিয়ে গেছিস? ততক্ষণ আমি হালকা, মানে আমার খুব একটা মনে নেই। আমি এই ইনসিডেন্ট গুলো তোকে বলছি কারণ যাদের যাদের সাথে আমি করেছি, মানে যেমন যাকে থাপ্পড় মেরেছি সে আমাকে বলেছে। ও মানে তোর আর পরবর্তীকালে মনে ছিল না যে তুই কি না। করেছিস? অ্যাকচুয়ালি এটাই হয় বন্ধুরা, যে এই যে বলছে না, এগুলো সত্যি মনে থাকে না। যখন প্রেত আমাদের ওপর যখন হাবি হয় বা আমাদের ওপর যখন কোনো পজিশন হয়, তখন সবার আগে ওরা যেটা করে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কটাকে, আমাদের যে যে আইকিউ রয়েছে, যে মস্তিষ্ক রয়েছে, দিমাগ রয়েছে, সেই মস্তিষ্কটাকে গ্রাস করে। ফলে আমরা এমন কিছু করে ফেলি যেটা মনে হয় যাতে আমাদের মস্তিষ্ক বিভ্রম হয়েছে, কিন্তু সেটা আদৌ হয় না। এবং সেই ঘটনাটাই আমরা পরবর্তীকালে চারপাশের লোকের থেকে শুনি। যদি আপনার আশেপাশে, আমি এখনও বলছি, যদি আপনার আশেপাশে এরকম কাউকে দেখতে পান যারা খুব উদ্ভট আচরণ করছে বা এরকম ধরনের কিছু, তাহলে আমাকে জানাবেন কিন্তু অবশ্যই। 6289858577 এই নম্বরে কল করে। চলে যাবো আবার সুষমার কাছে। বল। হ্যাঁ, তারপর ওই দাদাটা এলো, মানে ও যাকে ডাকলো, সে জিজ্ঞেস করলো আমাকে। তারপর ও কিছু একটা বুঝতে পেরে ওকে বলেছে নাকি যে একটু লঙ্কা নিয়ে আয় তো, শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা পুড়িয়ে আমার নাকের কাছে দিয়েছে। আমি ওর পাটা ধরে কামড়ে দিয়েছি, ওই কামড়ের দাগও এখনো আছে। ও সেটা আমাকে এখনো দেখার, এই কথাটাই বলে যে তোকে আমি যখন বলেছিলাম যে কি হয়েছে। ব্লিডিং হয়েছিল কামড় দিতে? না, দাঁত বসিয়ে দিয়েছিলাম, আচ্ছা। জিন্সের ওপর দিয়ে কামড়েছি। তাও দাঁত প্যান্টের বসে উপর, হ্যাঁ। গেছে? এবার তারপরে দাগটা এখনো স্টে করে গেছে? দাগটা হালকা কালচে দাগ মতো আছে। হ্যাঁ। হ্যাঁ, এই পায়ের এই জায়গাটা কাফ মাসালের কাছে। আচ্ছা। তো তারপরে আরো দুটো দাদাকে ও ডাকে, ওর যাদের সাথে ও আড্ডা মারে আর কি, যে একটু আসবে, সুষমার মনে শরীর খারাপ লাগছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ওই দাদাগুলো এসছে। আসার পর একটা দাদা তো বলছে যে তোর বউয়ের সাইকোলজিক্যাল প্রবলেম। এবার সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে আমার পরের কিছু ইনসিডেন্ট আছে, সেটা আমি বলছি পরে। আমার কথা হচ্ছে সাইকোলজিক্যাল যদি প্রবলেম থাকে তাহলে তো ইনসিডেন্টটা আবার রিপিট হওয়ার কথা। উইদাউট এনি মেডিকেল গাইডেন্স আমি তো রিকভার করতে পারবো না, না। আবার মেডিকেশন দরকার। সেটা আমার সেকেন্ড টাইম আর হয়নি। তো আর ওরা মজা নিয়ে খুব ভিডিও করছিল আমি যা যা করছিলাম। এবার আমি কি করছিলাম সেটা সুমিত বলবে। ব্যাপারটা হচ্ছে, আমাদের যে ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম, তো ওটা 2011 কি 12 হবে। তো আমরা ওটা রেন্টে ঢুকেছিলাম। 2-3 বছর থাকার পর আমরা ডিসিশন নিই যে এই ফ্ল্যাটটা আমরা কিনবো। তো যখন আমরা কিনতে যাই তখন সেই ফ্ল্যাটের যে ওনার, আমার ঠিক পাশের এটি থাকতো ওরা। তো ওনার মা ছিল, ওর মায়ের খুব মানে স্বপ্নের বাড়ি ছিল, সেই বাড়িটাকে প্রমোটিং করানো হয়। তখন ওরা বাধা দিচ্ছিল যে এটা করিস না। তারপরে হঠাৎ যখন আমরা কিনতে যাব ঠিক তার কিছুদিন আগে ওর মা মারা যায়। তারপরে তো ছেলে আমাদের কাছে ফ্ল্যাটটা বেচে দিল, বাবা নিল। নেওয়ার পর থেকেই এই ফ্ল্যাটে কিছু না কিছু ঘটতেই আছে। আমরা থাকছি, আমরা ফিল করছি আজকে এই প্রবলেম, কালকে এই প্রবলেম, সিঁড়ি থেকে নামছি, ভয় লাগছে, আতঙ্ক ঢুকে গেছে। তার মধ্যে মাইন্ডে আমাদের ঢুকে আছে জিনিসটা যে ওনার খুব পছন্দের বাড়ি ছিল, স্বপ্নের বাড়ি ছিল। তারপর থেকে এই ফ্ল্যাটে না কোনো রকমভাবে কারো সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, কারো কেউ নেই। যে নিচ্ছে সে ছেড়ে দিচ্ছে। একজন কিনেছে, সে ওই ফ্ল্যাটটাকে ওইভাবেই লক করে রেখে দিয়েছে। আজও অবধি লক না, ওটাতে লোক চলে এসছে। সেটা 3 বছর হচ্ছে লোক এসছে। মানে তুই যতদিন ছিলিস ততদিন লোক আসে না, একদম পুরো লক করা। এমনকি ওই জায়গাটা পুরো ঝুল পড়ে, গেটের মধ্যে একদম মানে অবস্থা খারাপ। মানে ওই গেটটা থেকে যখন আমি টার্ন নিচ্ছি সিঁড়ি থেকে, ওই গেটটার দিকে তাকালেই কেমন যেন ভয় লাগতো। তো একদিন আমার মা যখন বাজার করে সিঁড়ি থেকে উঠছিল, গেটটা খোলা। গেটটা খোলা, বন্ধ তো, যে দরজা থাকতো। যে গেটটা বন্ধ, তারপরে একটা লোহার গেট বাঁধানো। এটা পুরোটাই লোহার, মানে বাইরে দরজার বাইরে একটা, মানে আমাদের যেমন কোলাপসিবল থাকে, ওটা কোলাপসিবল না, ওটা পুরোটাই লোহার। তো ওই গেটটার পর কাঠের গেটটা। তো মা উঠছে, হঠাৎ করে দেখছে এটা গেটটা খোলা থাকলে হাওয়া করে একটা আওয়াজ হয় না, ওই আওয়াজটা হচ্ছে। তো মা এরকম উঁকি মারার পর দেখছে গেটটা খোলা, ভিতরের মধ্যে একটা কিরকম একটা কান্নার আওয়াজ আসছে। তো আমার মা একটু না এসব ব্যাপারে মা একটু বোঝে, কালী পুজো করে, জাগ্রত কালী, মায়ের স্বপ্নে পাওয়া কালী। তো মায়ের মধ্যেই ক্ষমতাটা আছে যে মা বোঝে। তো মা সিঁড়িতে ওঠার সময় এই জিনিসটা দেখার পর ফিল করতে পারলো যে এখানে কিছু একটা আছে। তো মা ওপরে এসে আমাকে ঘটনাটা বললো, এই ব্যাপার, তুই কিন্তু এখন নামিস না। তারপর থেকে আস্তে আস্তে থাকতে ওই ফ্ল্যাটের প্রতি আমাদের একটা এমন তৈরি হয়ে গেছে, আতঙ্ক তৈরি হয়ে গেছে যে আমরা থাকবো না, ডিসিশন নিয়েছি। তারপরে আমরা রেন্টে দিয়ে দিই।
রেন্টে দেওয়ার পর তারাও আমাদের কমপ্লেন করতো, আজকে এই প্রবলেম, কালকে এই প্রবলেম। তারপরে আমরা খুব প্রবলেমে পড়ে আমি আর ও ডিসিশন নিলাম আমরা ওই ফ্ল্যাটে চলে যাব। তা আমরা চলে গেলাম, আমরা থাকাও শুরু করলাম। থাকতে থাকতে ও যেটা বললো কেসটা, ওরকম একটা দিন আসলো আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করছি, আমার মাথার মধ্যে রয়েছে এই ফ্ল্যাটে এই প্রবলেম, ও জানে না সেটা, ওকে বলিনি। তো যখন ও ছাদে চলে গেল তখন আমি আমার ওই ফ্রেন্ডটাকে বললাম, ওই ইনসিডেন্টটার আগে আমরা যখন বাড়িতে থাকতাম, মানে যখন থাকতাম রাত্রিবেলা, তখন 12টা-1টা বাজে, এই 2টো বাজে, মানে ওই লোহার রড গুলো হয় না, এরকম মোটা মোটা রড, খালি মতো এদিক দিয়ে কেউ ঠেলে ওদিকে দিচ্ছে, ওদিক দিয়ে ঠেলে এদিকে আনছে, মানে ঘর 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 করে আওয়াজ হতো। কেউ মনে হয় চলে গেল হেঁটে, কেউ দৌড়ালো ছাদের মধ্যে। তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে এখনো গেঁথে আছে, আমি কোনোদিন ভুলবো না। তো ওই দিন রাতেরবেলা যখন ও ছাদে গেল, আমি আমার ফ্রেন্ডটাকে বললাম যে ভাই ও ও যে গেল আমাকে তো তোরা বলবি। তো ও বললো ভাই আমি তো জানি না কিভাবে গেল, কখন গেল, আমরা নিজে বুঝতে পারলাম না। তো যে ফ্রেন্ডটার সাথে ও দৌড়াদৌড়ি করেছে সে যখন নেমে আসলো, আমি ওকে জিজ্ঞাসা করলাম সুষমা কোথায়। ও বললো ছাদে। শুনেই দৌড়ে গেছি, গিয়ে দেখলাম ও সিঁড়িতে বসে আছে, পায়ে লেগেছে, পড়ে গেছে, কান্নাকাটি করছে, আমাকে বলছে। তো আমি ওকে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে আসার পর ওর ব্যবহারটা, যে সুষমা আমি যার সাথে এত দিন ধরে আছি, এত বছর ধরে আছি, ওর ব্যবহারটা এটা এটা না। আচ্ছা, তো আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি এত রাগ কেন করছো, তুমি দোষ করেছো, তুমি গেছো, তুমি পড়ে গেছো, পুরোটাই তোমার দোষ, তুমি নিজের ইচ্ছায় গেছো, এখানে আমাকে দোষ দিয়ে লাভ নেই। তাও দেখছি ওর খুব রাগ করছে। মানে যেটা একটু আগে বললো আপনাদের সকলকে আমাদের। তো ওর রাগটা দেখার পর না আমার মনে হচ্ছে কি যে এই রাগটা সুষমা রাগ না, এটা সুষমা হতে পারে না। সবকিছু আমরা না ব্যাপারটাকে ব্যালেন্স করে নিলাম। করার পর ওর যে বন্ধুটা ছিল, ওই বন্ধুটাও আমাকে সাইডে গিয়ে বলছে যে ভাই সুষমা একটু অন্যরকম ব্যবহার করছে, কারণ দাঁড়া ব্যাপারটা দেখতে দে। কারণ আমার কিন্তু মাইন্ডে ঘুরছে ছাদে গেছে, আর ছাদ মানেই হচ্ছে আমার কাছে একটা কোনো রকম কোনো বিপদ, একটা ভয়ের জায়গা। ভয়ের জায়গা। তো আমি বললাম, ওকে বলছি তুমি কিছু খাবে না? তো আমি বললাম একটা কাজ করো, মাংস খাও। আমরা মনে হয় বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানি করেছিলাম, কাবাব ছিল। ও কাবাবটা খেতে 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 গেছিলাম, কাবাবটা খেতে খেতে কাবাবগুলো মানে হাতে মধ্যে লাগানো আছে, ওই তান্দুরি কাবাবের যে মশলাগুলো হয়। তারপরে যখন নেমে আসলো ওকে আমি বললাম যে তুমি যখন বিরিয়ানি খাবে না তাহলে মাটনটা খাও। যখন ওকে আমি মাটনটা দিলাম, মানুষ তো নর্মাল বাবু হয়ে বসে খায়, ও নর্মাল টাইমে যেভাবে বসে খায় ওইভাবে বসে, আমি ভেবেছি ওইভাবে খাবে। ও দুটো পা গুটিয়ে নিল, পাটা গুটিয়ে আমরা যেরকম মানে মাছ কাটার মতো। হ্যাঁ যেরকম আমরা প্যানে বসি যেরকম ভাবে, হ্যাঁ, বা যদি বলি যে মানে বসে থেকে মাছ কাটে যেরকম ভাবে। হ্যাঁ একদম রাইট। তো ওইভাবে বসে মাটনটা খাচ্ছে। খাওয়ার ধরনটা ভাই তুই যদি দেখতিস, ভাই মাটনটা ও কোনো জায়গায় একবারে খাচ্ছে না, ও কখনো এরকম খাচ্ছে, কখনো এরকম খাচ্ছে, কখনো এরকম খাচ্ছে, ঠিক আছে? পারলে পুরো মাটনটা পুরো হাড্ডি গুড্ডি সব খেয়ে নেবে। আমি খাবারটা দেখার পর ওকে যখন বললাম আরো লাগবে, হ্যাঁ হ্যাঁ এরকম, মাছ খাবি? তখন তুই বলেছি মাছ খাবি, হ্যাঁ। তখন আমি বুঝলাম যে ব্যাপারটা ঘটে গেছে, গন্ডগোল ঘটে গেছে। দিয়ে আমি আমার বন্ধুকে ফোন করলাম, ওরা চলে গেছে ততক্ষণে, কারণ বাড়িতে আমি আছি আর আমার ওর ফ্রেন্ডটা যে মুসলিম, ও বলছে ভাই কি করবো এবারে। আর যেটা কাজ কর, তুই তোর দিক থেকে ট্রাই কর, তুই তো মুসলিম, তুই তো কিছু জানিস। বলছে ভাই আমি তো ওই রকম মুসলিম না যে আমি পুরো পিওর, যে আমি সব কিছু নামাজ পড়ি বা আমি যাই মসজিদে যাই বা যাই করি, ও এগুলোর থেকে ডিটাচ। তাও চেষ্টা করলো, চেষ্টা করতে গিয়ে ওকে একটা চর বসিয়ে দিল। আর চরটা মেরেছে না ভাই, মানে কি জোরে আওয়াজ হয়েছে, ওর গালটা লাল হয়ে গেছে। তারপরে হঠাৎ করে আমাকে বলছে আমি বাথরুমে যাব, রেগে বাথরুমে যাবো। হ্যাঁ যাও। আমি গেটটা খুলে দিয়েছি, আমি গেটটা জাস্ট খুলে দিয়েছি, আমার শরীরটা খারাপ, কি হয়েছে না হয়েছে গেটটা খুলে দিই। গেটটা খুলতে গেছি, আমাকে বলছে একদম না, বাথরুমে আমি একা যাব। তখন আমি
রেগে গেছে। আমি শোন, তুই কে না কে আমি জানি না, এ আমার বউ, তুই যাকে ধরেছিস ও আমার বউ। আমার বউ বাথরুমে যাবে, আমি পাহারা দেব, দরকার পড়লে বাথরুমে ঢুকে যাব। তখন ও আমাকে একদম মানে চোখ পোক বড় করে ভয় দেখাচ্ছে, কি বলছো? মানে মুখে কিছু বলছে না, চোখে ভয় দেখাচ্ছে আমাকে। আমিও রিস্ক নিইনি, বাথরুমে ঢুকে গেলে দেখা গেলো ভিতরে আমাকেই মেরে দিল। তারপরে আমি না, ও গেছে, আমি বাথরুমে সাইড দাঁড়িয়ে গেছি, সাইডে একদম গেটটাতে টাচ করে গেছে, গেটটাতে ভিতর থেকে বন্ধ না করে বাথরুম থেকে বেরোলো। বেরোনোর পর আমি যখন বিরিয়ানিটা আমি খাবো, ঠিক আছে, আমি খাবো, প্লাস ওকে একটা প্লেট যেটা খাচ্ছিল ওকে ওটা ধরিয়ে দিয়েছি, ওকে ওটা হাতে ধরিয়ে দিয়েছি, ধরিয়ে আমি খাচ্ছি। পাশ থেকে আমার দাদা কিছু একটা ওকে বলেছিল, ও প্লেটটা নিয়ে ওকে ছুঁড়ে মেরেছে। তখন দাদারা ভয় পেয়ে দাদারা বেরিয়ে যায়, ওই ঘরে চলে যায়। তখন আমি ওকে বললাম, এটা কি করছো তুমি, লেগে যাবে তো। যেই না বললাম হাতটা বাড়িয়ে দিল, আমার এখানে কামড়েছে, কামড়ে দিল। আমি হুডি পরেছিলাম, শীতকালে হুডি পরেছিলাম, হুডির উপর থেকে কামড়ে দিল। আমি না চিৎকার করছি, এত জোরে আমার লাগছে হাতের মধ্যে, আমি চিৎকার করছি, আমি প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। সে ছাড়ছে না, ওর মানে ওর মনে হচ্ছে একটা কোনো একটা বাঘ কামড়েছে, আওয়াজ যে গর্জন গরম করছে। আমি না চুলি মুঠি ধরে ওকে মুখটা ধরে আর ওকে টেনেছি, আমার লেগেছে ঠিকই, টেনেছি, টানার পর ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, মেরে একদম ঘুরিয়ে একটা চর। মায়ার মানে কষ্ট হয়েছে, আমার নিজের ওয়াইফকে মেরেছি, কিন্তু আমার মানে আমি কিছু করার ছিল না। আমি হুডিটা তুললাম না ভাই, মানে না গর্ত হয়ে গেছে, এই জায়গাটা ফুলে গেল, সঙ্গে সঙ্গে ফুলে গেল, গর্ত 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 হয়ে গেছে। আমি রিক্স না নিয়ে মাকে ফোন করলাম, মা তুমি এক্ষুনি আসো। মা বললো কি হয়েছে, তুমি আসো জানতে পারবে। তো মা আসলো, মা আসার পর দেখলো যে এই অবস্থা। তো মায়ের আমরা একটা জায়গায় যাই, যেখান থেকে মানে খিদিরপুরে একটা মাজার আছে, সেই মাজার থেকে আমাদের একটু গোলাপ জল, আতর এগুলো দেয়। তো এই আতরটা ওর নাকে মুখে কপালের মধ্যে সব লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর গোলাপ জলটাকে মাথার মধ্যে দেওয়া হয়, একটু খাইয়ে দিতে হয়। দিলাম, দেখলাম একটু শান্ত হলো। শান্ত যাওয়ার পর আমরা এই ফ্ল্যাট থেকে আমার মায়ের ফ্ল্যাটে ওকে শিফট করলাম ওই রাতের বেলায়। করার পর আমরা মায়ের কাছে চলে গেলাম রাতের বেলায়, ঘর লক পক করে চলে গেলাম। যাওয়ার পর রাতের বেলায় আমি ওর পাশেই শুয়েছিলাম, ঠিক আছে, ওর পাশেই শুয়ে আছি, আমি শুধু চোখটা নাকটা বন্ধ করে শুধু ঘুমাচ্ছি, আমি যা হবে সকালে দেখা যাবে। আমি খুব ভয়ে ভয়ে ঘুমিয়েছি, মানে আমি এটাও জানি না যে সকালবেলা আমি উঠতে পারবো কি না, রাতের বেলা হয়তো মেরে দিতে পারে আমাকে। যাই হোক সকাল হয়ে গেল, হঠাৎ সকালবেলা ঘুমটা ভেঙে গেছে, প্রায় তখন বাজে 6:45। ততক্ষণই সুষমা স্নান ধুতি করে চুল ফুল একদম ক্লিন করে একদম নিজের মতো নিজে ঘর গুছাচ্ছে, অত সকালবেলায়। আমি ঘুম থেকে উঠলাম, উঠে পর দেখছি যে ও ড্রেসিং টেবিল কিছু একটা গুছাচ্ছে। তো আমি উঠলাম, উঠে যাওয়ার পর মার কাছে গেলাম, মায়ের কাছে গিয়ে বললাম, মা সুষমা হঠাৎ সকালবেলা ঘর গুছাচ্ছে কেন? মাও ঘুমাচ্ছিল। মা উঠলো, ওঠার পর দেখলো, দেখার পর মা ওকে ডাকছে, সুষমা তো চা করো, সুষমা শুনতে পাচ্ছ, চা করো। আমি বলছি কি গো শুনতে পাচ্ছ না, মা কিছু বলছে। অনেক 3-4 বার বলার পর ও যে লুকটা দিল না ব্যাক সাইডে, চুলটা পুরো ছাড়া, যখন এরকম জাস্ট এরকম ভাবে তাকালো, ওই তাকানোতে ভাই আমি আমার মা সবাই ভয় পেয়ে গেছি। সবাই ভয় পেয়ে মানে চোখটা লাল হয়ে আছে, চুলটা ছাড়া, হঠাৎ করে এরকম তাকালো। মা ডিসিশনটা নিল যে মা ওকে নিয়ে আমরা যাব ওই সোনারপুরে একটা বাবা আছে তার কাছে। আমরা গাড়ি ডাকলাম, গাড়ি করে আমরা গেলাম। ও তখন জানে না, কিন্তু ও না বেরোনোর সময় ওর এক্সপ্রেশনটা এমন ছিল, ও কিছু একটা ফিল করছে। আচ্ছা, দিন আমরা বেরিয়ে গেলাম। বেরোনোর পর আমরা যখন ওই স্পটে ঢুকছি, তখন ওর মধ্যে ওর ভিতরে কিছু একটা প্রবলেম হচ্ছে। রাস্তায় কিছু এমন কিছু তুই ফিল করেছিলি? হ্যাঁ, ফিল করেছি বলতে, আমরা যখন বেরিয়েছি তখন আমরা লাঞ্চ করে বেরিয়েছি। লাঞ্চে খেয়েছি হচ্ছে ডাল ভাত আলু সিদ্ধ, যেহেতু আমার শরীরটা খারাপ, তো আমার শাশুড়ি বলল যে
বেশি রিচ কিছু করব না, নর্মাল খেয়ে বেরিয়েই যাই, ঠিক আছে। তো খেয়েছি, এটা আমি মেনশন করলাম কেন আমি পরে বলছি। খেয়ে যখন আমি যাচ্ছি, ওই যে জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে গেলে 3টে অটো চেঞ্জ করতে হয়। মানে আমার বাড়ি থেকে একটা অটো চেঞ্জ করে সেকেন্ড অটোতে যখন উঠবো, আমি সেকেন্ড অটোতে উঠলাম, তখন না আমার শরীরটা কেমন খারাপ করছে মানে কেমন ক্লান্ত লাগছে, মানে ঝিমিয়ে পড়ছি, মনে হচ্ছে খুব খেটেছি, এরকম ব্যাপার। তো ক্লান্ত লাগছে। আমার মা বাবাও আমার সাথে ছিল, শাশুড়ি ছিল, সুমিত ছিল, আমার আর একটা মানে বোন বলতাম, সে ছিল আমার সাথে। তো ওই বোনটাই আমাকে ধরে রেখেছিল। তো সেকেন্ড অটোটা থেকে নেমে যখন থার্ড অটোতে উঠবো, মানে যেটা আর কি ওই বাবার বাড়ি অবধি যায়, ওই অটোতে ওঠার আগে আমার একবার বমি হলো। তুই তখন তোর সেন্সে ছিলিস? তখন আমি সেন্সে, কিন্তু আমার শরীরটা খারাপ করছে, নর্মাল বমি হলো। আমার হয়তো হতে পারে কোনো কারণে অম্বল হয়ে গেছে। অটোতে ওঠার আগে বমি করে অটোতে উঠলাম, তারপর ওনার বাড়ির সামনে যখন গেটের সামনে নামানো হলো, তখন আবার বমি হলো। আর বমিটা পুরো গ্রিন কালার, মানে ওই জন্যই আমি খাবারের কথাটা বললাম যে আমি তো ডাল ভাত খেয়েছি। বমিটা যখন হচ্ছে পুরো গ্রিন কালার, মানে হচ্ছে তো হয়ে যাচ্ছে, মানে বমি থামছে না। কারণ আমি জানি না, আমার মারা বলছে বমি থামলেই তো আমাকে ঢুকিয়ে নেবে ভেতরে, হয়তো সেটার জন্যও হতে পারে। মানে কন্টিনিউ বাধা আসছে কিছুতে, মানে যাতে আমি ঘরে না যাই, মানে ওনার বাড়িতে না যাই। তো অনেকক্ষণ ধরে বমি করার পর তারপর আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢোকানোর সময় কোনো ইনসিডেন্ট? ভেতরে ঢোকানোর সময় ও যেটা বললো বমি করছিল, তো বমিটা দেখার পর আমারও একটু অন্যরকম লেগেছিল যে এরকম গ্রিন কালারে কেন। তারপরে আমরা তো ওকে ধরে হাত পাত ধরে নিয়ে গিয়ে আমরা যখন ঢুকছি, তখন ও মানে মুখে প্রকাশ করতে পারছে না যে ও ঢুকবো না, আমি ঢুকবো না, ঠিক আছে। ও একটু হাত এরকম করছে, এরকম করছে, হ্যাঁ এরকম করছে, মানে বডি দিয়ে মানে এইভাবে বোঝানোর চেষ্টা করছে যে আমি যাবো না, ঠিক আছে। এবার বাবা ঠিক ওনার ওপরের তলায় দাঁড়িয়ে আছে, মানে একটা ব্যালকনি আছে, ওখানে দাঁড়িয়ে আছে। নিয়ে আয় বুঝতে পারছি, নিয়ে আয়। তো আমরা ওকে ধরে এরকম এরকম পিঠে সাপোর্ট দিয়ে ওকে ঢোকাচ্ছি, ঠিক আছে। ঢোকানোর পর বাবা নিচে নেমে এসে ওর হাতটা ধরে নিয়ে গেছে। উপরে নিয়ে যাওয়ার পর ওকে বসানোর পর বাবা কিছু প্রিপারেশন নিচ্ছে, কি লাগে না লাগে, হ্যাঁ কি অনেক কিছু, মানে কি জানি না, ওগুলো ছোবা পোবা হ্যান তার অনেক কিছু ছিল। তো ও যতক্ষণ এরকম বসে আছে মাথাটা নিচু করে, যত টাইম যাচ্ছে ও শুধু এরকম মাথাটা এরকম করছে, ঠিক আছে। মানে ও রূপে ফিরে আসছে, ওর মধ্যে কিছু একটা অ্যাক্টিভ হচ্ছে ব্যাপারটা। তারপরে বাবা ওকে বললো, মানে ওকে ধরে শুয়ে দেওয়ার পর আমার মাকে বলল যে আপনারা যারা ওর আপনজন তারা থাকুন ভিতরে, বাকি লোক বাইরে চলে যান। তো থাকার মধ্যে আমি ছিলাম, ওর মা ছিল, বাবা ছিল, আমার মা ছিল, 4 জন। তারপরে হলো কি যে বাবা বলছে ও কার প্রতি বেশি দুর্বল সে কিন্তু থাকবেন না। তো আমরা প্রশ্ন করলাম কেন? তখন উনি অ্যান্সার দিল কি যে দুর্বল তাকে কিন্তু ওর বডি থেকে বেরিয়ে আর তাকে ধরে নেবে। তো দুর্বল ওর বাবাকে গেটে বাইরে করা হলো। বাবা দেখছে কিন্তু গেটে বাইরে করে দিয়েছে। এবারে আমিও দুর্বল, কিন্তু মানে আমার কষ্ট, মানে আমার ওর প্রতি একটা ভালোবাসা আছে, তাই আমার ওকে কেউ টাচ করলে, শাস্তি দিলে, মারলে আমার কষ্ট হবে, সেই কষ্টটাই অবধি আমার হয়েছিল। যখন ওকে শোয়ানোর পর ওরা ঝাড়ফুঁক যেরকম করে, হ্যাঁ একটা ছোবা টাইপের এরকম থাকে যেটা ওরা আগুনের মধ্যে জ্বালানোর পর ওর নাকের মধ্যে এই জায়গাটা একবার করে টাচ করছে ছেড়ে দিচ্ছে, যতবার টাচ করছে এতবার টাচ করছে। আমি না ওইটা দেখার পর আমার মানে ভিতরের মধ্যে মানে না থাক, ছেড়ে দাও, কিছু করো না, ওর অত কষ্ট হচ্ছে, নাক জ্বলে যাচ্ছে। একদম না, এইভাবে তুমি যদি কন্টিনিউ এরকম করো, ওর বডি থেকে কিন্তু আত্মা যাবে না, আত্মা বুঝে যাবে যে তুমি দুর্বল। আমাকে একটা খুব মানে ধমকি দিয়ে কথাটা বলেছিল, আমি ভয় চুপচাপ হয়ে গেছিলাম। তারপরে এরকম বারবার করার পর যখন একবারে ওটাকে টাচ করে দিয়েছে, সরাচ্ছে না, তখন ওর মানে পা একদম এরকম মানে ছিটকাচ্ছে, হাত পা ছিটকাচ্ছে। আর যখন বুকটা উঁচু করছে, দুটো আওয়াজ মানে ও যখন বলছে না করছে, নাটা তো দুটো হচ্ছে, ঠিক আছে। দুটো হওয়ার পর ওকে যখন আমাকে ফাট করে বসিয়ে দেয়, তুলে এরকম বসিয়ে দেয়,
এরকম করছে। আমার কি কষ্ট হচ্ছে, মানে আমাকে প্লিজ ওকে ছেড়ে দাও। মানে আমি মনে মনে বলছি প্লিজ, মায়ের হাত ধরছি, মা গো, ও মা, 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 কী হবে মা, মা চুপ চুপ, শান্ত হওয়া, ঠিক আছে। তো ওকে তারপরে এখানে একটা কুনিয়ে এখানে মারছে এরকমভাবে, ঠিক আছে, চুলি মুটে ধরছে, কে তুই, কে তুই। এরপরে যে জিনিসটা হলো, মানে আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে আজও ভূত আছে কি নেই, আমি আমার একদমই মাথায় নেই জিনিসগুলো, আর বিশ্বাসই করি না। যখন ও জিনিসটা প্রকাশ করছে, ও কিন্তু আমার এলাকার মেয়ে না, ও থাকে ঠিক আমার থেকে অনেকটা, বাড়ির থেকে অনেকটাই দূরে অন্য এলাকায়। আর ও আমার এলাকার মধ্যে কোনো না আসা যাওয়া ছিল না কিছু, ও যেটুকুনি কোচিং বা স্কুল যেত ওই রোড থেকে চলে যেত, আমার এলাকায় কোনোদিন আসতো না। আর ও এলাকার কারোর সাথে পরিচয়ও নেই ওর। তো যখন ও জিনিসটা প্রকাশ করছে, ও ডিটেলসটা দিচ্ছে, যখন ওর নিজের যে মানে পরিচয়টা দিচ্ছে, তখন মানে ও যে নামটা বলেছে, নামটা আমি বলতে পারবো না অন ক্যামেরায়, ও বাকি স্টোরিটা বলল যে ও গলায় দড়ি দিয়েছে, কি রিজনে দিয়েছে, মানে কেন স্টেপটাও নিয়েছে। তার ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী ভালো ছিল না, স্বামী ওকে মারধর করতো, অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, অনেক দিন সহ্য করতে 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 হঠাৎ করে সে গলায় দড়ি দেয়। তারপর নামটা আমার না খুব শোনা শোনা লাগলো। আমি ওই দিন নামটা মাথার মধ্যে আমি গেঁথে নিলাম যে নামটা কি, কার, এটা কে, এই ব্যক্তিটা কে, আমার এলাকার কে বা অন্য এলাকার, আমি একবার দেখবো জিনিসটা, খোঁজ লাগাবো। তো যাই হোক, ও ওখানে সব কিছু ডিটেলসটা বললো, শেয়ার করলো, বাট ওই শেয়ার যেটা করছে না সেটা নর্মালি বলছে না, কিন্তু ও খুব রেগে বলছে, ছিটকাচ্ছে, হ্যাঁ, কখনো কখনো চোখে জল ফেলছে। আমি কিছু, আমার ছেড়ে দাও, আমার দিকে তাকিয়ে বলছে, আমাকে ও বাবা বলে ডাকে ভালোবেসে, বাবা দেখো না। যখনই আমি, ও যখন ডাকছে এরকমভাবে না, আমি চলে যাচ্ছিলাম, আমাকে বাবাটা, এই না, আবার যখনই না বলে দিচ্ছে তখনই আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে আবার মাকে বলছে, মা, ছালাবা করছে। হ্যাঁ মা, বলো না আমাকে এরকম করছে কেন মা। তখন আমার মা তো একটু সাহসী, যা বলছে সেটা করো। যেই শুনলো মায়ের দিকে এরকম তাকালো, মেরে গেল। তারপরে উনি অনেক অত্যাচার ও প্রতি করলো, অনেক অত্যাচার না করলে হয়তো ছাড়তো না। অনেক অত্যাচার করার পর ওকে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে, তুমি তুমি থাকো কোথায়, আর তুমি এই বাচ্চাটাকে কেন ধরলে। তখন আমাকে, মানে তখন ওনাকে বলছে, আমি তো ওকে ধরিনি, ও তো আমার চলার পথে এসছে। তুমি কোথায় চলছিলে, কোথায় তুমি হাঁটছিলে। বলে আমি ওদেরই ছাদে। ছাদে তুমি কোন জায়গায় থাকো। বলে আমি একা থাকি না, আমার সাথে আরো দুজন থাকে, আচ্ছা। তিনটেই মহিলা। তো বলছে কোন সাইডে, সিঁড়ি থেকে উঠে কোন দিকে। বলে আমরা ছাদের ডান দিকের একটা কোণা আছে, যে আমাদের ছাদটা কোণটাতে একটা নারকেল গাছ আছে, পাতাটা অনেকটা উঠে আছে, ওরা ওই কোণটায় থাকে। তো তখন আমার মনে হলো কি যে এর কারণে কি এই ফ্ল্যাটটা এই অবস্থা। কারণ এর আগেও আমাদের পাড়ার লোকরা বলেছে যে তোর ছাদে না এই কোণায় তোর মাকে দেখলাম। সেদিন কিন্তু আমার মা নেই, সেদিন আমার মা বাড়িতে ছিল না। আমি বলছি, মা তো 3 দিন ধরে বাড়িতে নেই, তুই আমার মাকে ছাদে দেখলে। না, আমি তোর মাকে দেখেছি। আর আমরা ছাড়া আর নিচে লোক ছাড়া কেউ থাকে না, আর নিচের লোকরা ছাদে যায় না, একমাত্র ছাদে আমরা যেতাম, 3rd ফ্লোরে থাকি বলে। তো আর নিচে যারা থাকে তারা মহিলা না, ছেলে থাকে। তাহলে মহিলা কোথা থেকে আসলো ছাদে। ঠিক। ওকে যখন জিজ্ঞাসা করা হলো, সব কিছু যখন বললো এই ছাদের এই কোনটা, তখন আমাকে জিজ্ঞাসা করছে, তোমার বাড়ির ছাদে তোমরা যাও। আমি, স্যার সরি দাদা, আমরা যাই না, আমরা শুরু থেকেই আমরা একটা আতঙ্কে বাড়িতে আছি। তখন বললো আমাকে যে আমার যেতে হবে তোমার বাড়িতে। বাড়ি কোথায়? তা আমি বললাম এরকম জায়গা। তো বললো ঠিক আছে, আমি কালকে সকালে তোমার বাড়ি যাব। বলার পর ওকে আবার ধরলো, ধরার পর ওকে বললো, ওকে বারবার বলছে তুমি ওকে ছেড়ে দাও। বলছে না, আমি ছাড়বো না,
ও আমার চলার পথে কেন এসেছে, তাও হাতে মাংস লেগে আছে, হ্যাঁ মাংস লেগে আছে, ও খেয়ে ছাদে এসছে, আমি ছাড়বো না, এই মেয়ে ভালো না, আমি ছাড়বো না। এবার ভালো না কেন বলেছে, কারণ হচ্ছে ওর রাস্তা মাঝখানে ও ডিস্টার্ব করেছে, ওর কাছে খারাপ হয়ে গেছে। তারপরে ও কিছুতেই ছাড়ছে না, অনেক ওকে জ্বালাতন করা হচ্ছে, তারপরে আবার সেই ছোবাটা নাকের মধ্যে দেয়। দেওয়ার পর অনেকক্ষণ ধরে রাখার পর না 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 ওই ওই না, এরকম কত রকম সাউন্ড বলার পর ও বলছে হ্যাঁ হ্যাঁ যাবো 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 যাবো। বল কিভাবে যাবি, কিভাবে বুঝবো তুই যাবি? তখন সে বলছে তুমি বলো আমায় কি প্রমাণ দিতে হবে, আমি চলে গেছি। ভাই মানে এখন গা আমার লোম খারাপ হয়ে যাচ্ছে হয়। ওকে একটা কলসি দিয়েছে, এত বড় কলসিটা জল ভরা, ভালোই ওয়েট হবে। কলসিটাও দাঁত দিয়ে তুলে দিল, হ্যাঁ দাঁত দিয়ে তুলে দিল। তুলে দেওয়ার পর ওই বাবার যে বাড়িটা আছে, যে দিকটা আছে, ওই দিকটা থেকে ওরা মানে উনি আত্মাকে ছাড়ায়, যখন ছাড়ায় ওই দিকে যায়, ওখানে দুটো নারকেল গাছ এরকম দাঁড় করানো আছে, ওদেরই গাছ, ওরাই লাগিয়েছে দুটো নারকেল গাছ বড় বড়, এরকম এবারে পাতাগুলো এরকম খুলে আছে। ওই দিকে সোজা ওই দিকে যাবি, যেতে গিয়ে তুই যদি বাদিকে পড়িস তাহলে ভাববো তুই একদম চলে গেছিস, আর যদি ডান দিকে পড়েছিস তাহলে ভাববো তুই নর্মালি ছেড়ে গেছিস, আবার ধরবি, তোকে বাদিকে পড়তে হবে, মাথায় রাখিস। দাঁতের মধ্যে তুলে নিয়ে ও যাচ্ছে, কলসি নিয়ে যাচ্ছে, হাতটা এরকম ছাড়া। মাটির কলসি ছিল না 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 পিতলের, মানে এতটা হবে। যেতে 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 একদম এন্ড মানে পাঁচিলটা শেষ হবে, ওখানে গিয়ে ও বাদিকে পড়ে গেল, কলসি সমেত জল ফল একদম এদিক ওদিক ছড়িয়ে গেল। তারপরে ও পড়লো, ওর দিকে না তাকিয়ে আমার চোখটা চলে গেল নারকেল গাছে। নারকেল গাছটা এরকম, দুটো নারকেল গাছটা এরকম দাঁড়িয়ে আছে, এরকম বেঁকে গেল, বেঁকে গিয়ে এরকম দাঁড়িয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম নারকেল গাছটা এরকম হিলে গেল কেন? বলছে ও ওখানেই চলে গেল, ওই গাছে। এই গাছে। সুষমা পড়ে গিয়ে পুরো সেন্সলেস, পুরো একদম ওর জ্ঞান নেই। কিছুক্ষণ বাদে চোখে মুখে জল ওকে দেওয়া হলো। তারপরে ওই বাবা বললো আমাকে যে একটা জলের বোতল কিনে নিয়ে আসো। জলের বোতলটা নিয়ে আসার পর ওরা কি ফুক ফুক দেয়, এই করে জল পড়া যেটা বলে সেটা ওটা বানিয়ে দিল। তারপরে ওকে একটুখানি ভালো করে চুল ফুল ঠিক করে দিয়ে ওকে বললো মা তুমি ভয় পেও না, আর তুমি এখন এই মুহূর্তে ছাদে যে একদম যাবেই না, আর ওই ফ্ল্যাটে আমার মনে হয় ভালো হবে তুমি ওই ফ্ল্যাটে এখন যেও না। তারপরে আমাদের দুজনকে তাবিজ দেয়, এই তাবিজটা দেয়, তাবিজটা বলেছিল 1 বছর পড়তে, আর ওই তাবিজটা অনেক নিয়মকানুন ছিল যেটা আমাদের পালন করতে বলেছিল, আমরা করেছি। তারপরে তো পরের দিন সকালবেলা উনি আসলো, আসার পর আমাদের বাড়ির ফ্ল্যাটের মেন গেট যেটা রয়েছে সেখান থেকে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেল, একদম মানে যেখানে আমাদের পাম্পের সুইচটা আছে ওই জায়গাটা তাকিয়ে আছে। তাকানোর পর আমি জিজ্ঞাসা করলাম কিছু দেখলেন? বলছে না, ঠিক আছে চলো উপরে চলো। ছাদে গেল, ছাদে গিয়ে উনি লেফট সাইড থেকে শুরু করে একদম রাইট এসে পুরো ছাদটাকে ঘুরলো, ঘোরার পর আমাকে বললো এই কোনটা, এটাই ওই কোনটা। ঠিক আছে যাই হোক, আমি তোমাদের ছাদটা বেঁধে দিয়ে যাচ্ছি, আশা করছি এরপর তোমাদের ও আর ডিস্টার্ব করবে না। তো উনি ওই ছাদের 4টে কোণায় 4টে ব্রেক, তারপরে কী সব করলো, এটা আমি কারোর সাথে ডিসকাস করিনি, ওই ফ্ল্যাটের কারোর সাথেও কোনো ডিসকাস করিনি। ফ্ল্যাটের কিছু প্রবলেম আছে যেটাকে আমি সলভ করে দিয়েছি, এখন ওই ফ্ল্যাট খুবই ভালো, সবাই থাকে, এমনকি পুরো ফ্ল্যাটটাই তো লোক চলে এসছে, বাহ পুরো একদম মানে নতুন করে একদম বাইরের রং ভিতরের রং সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবে আছে মানে ফ্ল্যাটটা ভালোভাবে। এবং আর আমাদের ওই ফ্ল্যাটটা রেন্টও আছে আজ থেকে, আর মানে প্রায় 6-7 বছর হয়ে গেল ওরা আছে, ওরা না কোনো কমপ্লেন করেছে, ওরা খুব সুস্থ আছে। এমনকি ছেলেটা এসেছিল এক গ্রুপ হিসেবে, ছেলেদের গ্রুপ হিসেবে, বাট ও বিয়ে শাদী করে এখন বউকে নিয়ে আছে, বাকি ফ্রেন্ডরা চলে গেছে।
আর তাদের বাচ্চাও হয়েছে, এখন মানে পুরোটাই ঠিক হয়ে গেছে, সুখবর সব। যাই যাই শুনছি ভালোই খবর শুনছি। পুরো টোটাল ছাদটা পুরো বাঁধা আছে, পুরো বিল্ডিংটাই বেঁধে দিয়েছে উনি। কিন্তু উনি যখন গেল, যাওয়ার সময় আমাকে এটাই বললো যে ওরা সত্যি ওরা তিনজনই এখানে বসবাস করে, আজকের পর থেকে আর করবে না। এইবারে মেন টপিক হচ্ছে ওটা কে। আমি নামটা শুনেছিলাম, 3-4 দিন পর আমি এটাকে নিয়ে পাড়ার মধ্যে এদিক ওদিক সবাইকে একটু জিজ্ঞাসা করছিলাম যে এই নামে কে থাকে এখানে। তো তখন আমার একটা বন্ধু, সে বলে ভাই এটা তো এরই মানে অমুকের দিদি, নাম বলতে পারবো না। কি বলছিস? বলছে হ্যাঁ, কেন কি হয়েছে? না পরে বলছি, বাকি কথা তোকে পরে বলবো। তো যার নাম আমাকে বলেছিল আমি তাকে ধরেছি মানে ওকে জিজ্ঞাসা করেছি যে ভাই এরকম এরকম ব্যাপার, এই নামে এটা কি তোর দিদি? তখন বললো কি হ্যাঁ ভাই, কেন? আর আমি এরকম ভাই মারা গেছে। হ্যাঁ ভাই, তুই কি করে জানলি? শোন ভাই, তোর দিদি হয়তো এখনো অবধি ঘোরাফেরা করে আর এলাকার মধ্যেই আছে। আমার ওয়াইফকে তোর দিদি পরশু ধরেছিল। বলছে সত্যি? আর হ্যাঁ ভাই, আমি না তোর ফ্যামিলির নামে কিছু জানি, আর আমার বউ তো জানবেই না, কারণ ওই এলাকারই মেয়ে না। আমার বউর মুখে সব শুনেছি। তো দিদি এসে বলে গেছে তুই যদি পারিস আত্মার শান্তিটার ব্যবস্থা কর। হয়তো সে আমার কথাটা শুনেছে, তার আত্মার শান্তি হয়তো পেয়ে গেছে, সেটা আমি জানি না। কিন্তু ওই দিনের পর থেকে ওই ফ্ল্যাটে বা সবারই যখন ভালো গুড নিউজ আসছে, আশা করি এই ফ্ল্যাটে আর কিছু নেই। মানে এই ছিল ঘটনা পুরো? এই ছিল পুরো ঘটনা। ট্রিমেন্ডাস মানে একটা ঘটনা শুনলাম। এরকম ঘটনা যদি কারোর জীবনে ঘটে, কারোর সঙ্গে যদি ঘটে, আমি শুধু ভাবছি কি গেছে ওদের দুজনের উপর দিয়ে, কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা এগিয়েছে এবং মুক্তি পেয়েছে। আমি সুষমাকে একটু প্রশ্ন করতে চাই যে এই যেরকম ঘটলো, এই যে তোর সঙ্গে যে এক্সস্টিজম যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি এক্সস্টিজম যেটা হলো, তারপরে যে ধর যে নারকেলে যে ছোবড়া পোড়া দেওয়া বা বাদ বাকি আরও কিছু করে আমি জানি, আই থিঙ্ক হয়তো ওই ঝাড়ুর মতন কিছু কিন্তু মারধরও করে। তো এসব করার পর তোর শরীরে কোনো ব্যথা ছিল? আমার যখন জ্ঞান এসছে মানে ওখানেই, তখন আমার বডি পুরো মানে কোনো জোর ছিল না, মানে আমি উঠে দাঁড়ানোরও জোর ছিল না। আমাকে ওরা সবাই ধরে নিয়ে গেছে রুমে, নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে। এবার ওদের কথা অনুযায়ী যেরকম আমাকে চুলের মুঠি ধরে মারা হয়েছে, বা আমি সব মানে পরে বাড়িতে গিয়ে আয়নায় দেখেছি যখন আমার এই জায়গাটা পোড়া ছিল। তো চুলের মুঠি ধরে মারলে তো একজনের মাথা যন্ত্রণা হওয়া উচিত বা ব্যথা হওয়া উচিত, মানে যদি খুব বাজেভাবে মারা হয়। তো আমার কোনো ব্যথাও ছিল না। আমার ইভেন এখানে যে পোড়া ফোসকা পড়েছিল, ব্ল্যাক পুরো স্পট পড়ে গেছিল, তো ওই জ্বালা কিচ্ছু ছিল না। আমার হাত তোকে বলেছিলাম যে এতটা কাটা ছিল। তো ওটা ডিসেম্বরের কথা, সোয়েটার পরা, মানে আমাকে যে এত ধরে করে করা হয়েছে ওই কাটার ওপরই, কোনো ব্যথা নেই। মানে আমার শরীরে কোনো ব্যথা নেই, শুধু একটাই জিনিস, আমার শরীরে কোনো জোর নেই, আমি উঠে দাঁড়াতে অবধি পারছি না, এইটাই। মানে ব্যথা আমি ওরকম অত্যাচার হয়েছে, বাট আমি ফিল করিনি, হয়তো সে করেছে যে ছিল, বাট আমি কিছু ফিল করিনি। দেখো, আমি যেহেতু তোর চার্ট কখনো দেখিনি, বাট আমি আপনাদেরকে বলছি যে এই যে পজেশন বা ভূতে ধরা বা ভূতের বা আত্মার যে হাবি হওয়া ব্যাপারটা, সেটা কিন্তু নিজেদের বার্থ চার্টেই থাকে, যে আদৌ পজেশন সম্ভব কিনা বা আপনি পজেসড হবেন কিনা, সেটা আপনার জন্ম ছক দেখলেই বোঝা যায় যে কখন আপনার সেই সম্ভাবনা রয়েছে কিনা। আমি যতদূর এটা শুনলাম ঘটনাটা, আচ্ছা এটা কি ওর সঙ্গে মানে প্রথমবারই ঘটেছিল আর তারপরে কিছু ঘটেনি? না, এটা প্রথম না, এটা সেকেন্ড। আচ্ছা, মানে এটা সেকেন্ড বার, মানে এর আগেও ঘটেছে? হ্যাঁ, কারণ আমি এটা কেন জিজ্ঞাসা করলাম, কারণ টেন্ডেন্সি যাদের থাকে না যে পজেসড হবে, তাদের একবারে যে ছেড়ে চলে যায় সেটা হয় না, হয় আগে বা পরে কিছু একটা হিস্ট্রি থাকে। আমার বিয়ের কিছুদিন পরেই হয়েছিল এটা, আচ্ছা, ও বলবে। আমাদের যখন বিয়ে হয় তার ঠিক কয়েক মাস বাদে, কয়েক মাস হবে বা কয়েক সপ্তাহ হবে, এক সপ্তাহ বাদে যখন আমরা ওই জোরে একটা যায় না, জোরে যায়, ওই এমনি নর্মালি খাওয়া দাওয়ার জন্য ডিনারের জন্য ইনভাইট করেছিল আমার মা
আমাকে, ওকে, ওর বোনকে আর ওর বোনের যে হাজবেন্ড তাকে। তারপর তো অষ্টমঙ্গলা বলতে আমাদের মধ্যে নেই, আচ্ছা নর্মালি জাস্ট ডেকেছে, ইনভাইট করেছে, খেতে গেছিলাম। তো খেতে খেতে আমাদের রাত অনেক হয়ে গেছিল। যখন আমরা বাড়ি আসবো, ওদেরই বিল্ডিংয়ের একজন থাকে, উনি বলল আঙ্কেল যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, আর ওরা কিছু একটা ব্যবস্থা করে যাবে। তো ওই মানে অত রাতে কি পাবো না, দেখলাম হঠাৎ একটা রিক্সা যাচ্ছে, তো ওরা উঠে গেল। তো রিক্সাওয়ালাকে বললাম দাদা আমরা ঠিক এই জায়গায় থাকি, আমাদের এই জায়গায় নামিয়ে দিও। তো ঠিক আছে, তো ওরা উঠে গেল, আমার বোন ও উঠে গেল, আমার বোনের বর আর আমি একটা বাইকে। তো কিছুটা এগিয়ে যাওয়ার পর আমাদের একটা ব্রিজ পড়ে, ইএম বাইপাসে ব্রিজ পড়ে, আর কোনো রাস্তা ছিল না, ব্রিজের তলা থেকে বাইক, গাড়ি, রিক্সা সব যেত। তো ওই রিক্সাওয়ালা ওদেরকে নামতে বলে যে একটু নামুন দিদি, গাড়িটাকে ঠেলে নিয়ে আমি উঠে যাচ্ছি, কারণ রাস্তাগুলো একদম মানে ব্রিজের তলা তো মাটি থাকে, মাটি ইট পিট, তো ওদের নামিয়ে দিয়েছে। তো ওটা তো আমার প্রথম অভিজ্ঞতা, আমি তো জানি না ওকে অ্যাকচুয়ালি মানে ওর কোন রাশি কি না, বা আজও ধরে কি না। তো নর্মালি যেরকম হয় আমি নেমে গেছি, ওরা নেমে গেছে, আমি বাইক থেকে নেমে গেছি, নেমে যাওয়ার পর আমিও হেঁটে যাচ্ছি, ওরাও নিয়ে বাইক নিয়ে যাচ্ছে। এবার ঠিক উঠে যাওয়ার পর রিক্সাওয়ালাকে ওনাকে বলছে দিদি উঠে যান। আচ্ছা রিক্সাওয়ালাটা যখন বললো যে দিদি উঠে যান, আমার বোন আরও উঠে গেল। ওই 5-10 মিনিটের মধ্যে সুষমা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রিক্সা যেতে 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 আমার বোনের সাথে যখন ওর কথাবার্তা বলতে বলতে যাচ্ছিল, ও কিন্তু তারপরে কোনো কথা বলেনি, এটা আমার বোন আমাকে বলেছে। ওর একদিকে এরকম ভাবে মুখটা ঘুরে দাঁড়িয়ে বসেই আছে, আমার বোন পাশে বসে আছে। আমার বোন দেখছে যে বৌদি তাকাচ্ছে না ওর দিকে, বৌদি চুপ হয়ে গেল কেন, হঠাৎ এ নামলো, নেমে জাস্ট উঠলো, কয়েক সেকেন্ডের ব্যাপার, কি হলো হঠাৎ। তো বাড়ির সামনে যখন বোন গেল, আমাকে বোন বললো দাদা বৌদি হঠাৎ চুপচাপ হয়ে গেল, রাগ করেছে নাকি জিজ্ঞাসা করিস তো। তো আমি এর পরে মাথা লাগাইনি, আমি জিজ্ঞাসাও করিনি ওকে। যাই হোক, এবার পরের দিন সকালবেলা যখন হয়ে গেছে, সেম মানে আগের যে স্টোরিতে আমি বললাম ওই রকমই, ও চুপচাপ চুপচাপ হয়ে আছে, একার মতন একা ঘুরছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। কিন্তু ও আমার যে ঘরের মধ্যে যে মন্দির আছে, ও কিন্তু মন্দিরের আশপাশে যাচ্ছে না। আচ্ছা ওকে যখন বলা হয়েছে যে তুমি স্নান ধুতি করে পুজোটা দিয়ে দিও, ও যা শুনলো, কিন্তু না কোনো তাকালো, না কোনো কথা বললো, ও শুধু শুনলো। তারপরে দেখছি না, ও ওর মতনই বসে আছে, কথাটা পাত্তাই দিল না যে পুজোটা দিতে হবে। তারপরে হঠাৎ করে আমার মা ওই ঘরে বসে আছে, মাকে বললাম মা ও হয়তো দেবে না, ছাড়ো আমি দিয়ে দিচ্ছি। যে বললাম, তারপরে যখন আমি রুমে মানে আমার রুমে গেলাম, তখন ওকে আমি যখন দেখছি, উপরে পা থেকে মাথা অবধি যখন দেখছি, দেখার পর মনে হলো কি যে সুষমার একটা কোনো প্রবলেম হচ্ছে নাকি। কালকে বোন বললো, এটা আমার মাকে শেয়ারও করলাম যে মা কালকে বোন বললো যে বৌদি হঠাৎ কথা বলতে বলতে আসছিল, ব্রিজের তলায় নামলো, নামার পর আবার যখন রিক্সাতে উঠে গেল, তারপর থেকে বৌদি কথা বলছে না। তো মা তখন বলছে যে কোন ব্রিজে, মানে তুই ব্রিজের তলা থেকে তোরা এসিস এত রাতেবেলা মাটন খেয়ে, হ্যাঁ খাবার দাবার খেয়ে। আমি বললাম হ্যাঁ নর্মালি যেরকম আসি। মা বললো এটা তো ঠিক না, সবে বিয়ে হয়েছে তোদের, 1 সপ্তাহ হয়েছে, মানে আমি গুরুজনদের মুখে শুনেছি যে বিয়ের মানে গায়ে হলুদের গন্ধ, মেহেন্দির গন্ধ বা কিছু একটা থাকে। তো সেই মানে সেই কথাটাই ভেবেই মা ওকে ওর কাছে গেছে। তো যখন ওকে ডাকছে, এই সুষমা তোমার কি শরীর খারাপ লাগছে, এই সুষমা বা কিছু, সুষমা শুধু মাথা নাড়াচ্ছে, নাতে না হ্যাতে হ্যাঁ। তারপরে হঠাৎ করে মা বলল যে বাবা আমার মনে হচ্ছে কিছু একটা হাওয়া বাতাস লেগেছে ওর। ঠিক আছে দাঁড়া, ওই সেম ওই আতর, ওই গোলাপ জল আমাদের বাড়িতে সব সময় থাকে, সব সময়, কারণ ওর বাড়ির নেগেটিভ এনার্জি বা যাই হোক ওগুলো কাটায়। তো মা আবার সেম সেই একই জিনিস ওকে যখন আতরটা নিয়ে যখন লাগাতে গেল, মায়ের হাতের মধ্যে এরকম ধাক্কা মারলো, ধাক্কা মেরে যখন মায়ের দিকে ঘুরলো, মানে জাস্ট এরকম মুখটা নামানোর, চোখটা এরকম তোলা, এরকম কিচ্ছু বলছে না, জাস্ট ফেসটা কাঁপছে, এই দুটো কাঁপছে আর মার দিকে তাকিয়েছে, মানে প্রচুর রেগে গেছে, প্রচুর। আর কেন জানি না, মানে ওকে দেখার পর মনে হচ্ছিল কি এটা কোনো একটা ব্যাটা ছেলে দাঁড়িয়ে আছে, মানে ফিল করছি এটা ব্যাটা ছেলে একটা।
আমাকে কোনো রকম ভাবে ওর বডিতে টাচ করতে দিচ্ছে না। মানে আমি ওকে ধরতে যাব, এমন হাত দিয়ে মারছে। আমি, মা বলছে যে তোকে টাচ করতে দিচ্ছে না। এবার আমার মা জানে, আগেও বললাম, মা বলছে একে নিঘাত কোনো পুরুষ আত্মায় ধরেছে। ছাড়, বাদ দিয়ে, টেনশন করিস না, দেখছি। তো আমাদেরই পাড়াতে সিনিয়র দাদারা রয়েছে, তাদেরকে ডাকলাম। সে আবার চার্চে ফোন করে, ফোন করার পর তাদেরকে ডাকে। ডাকার পর ওরা সুষমাকে দেখে, এক্সরসিজম করে যেটা, ওরা দেখে। দেখার পর ওকে যে জায়গায়, ও খাটে একটা মাঝখানের পয়েন্টে ওরা, ও বসেছিল ওখানেই বসে আছে। ওরা এসে ওকে না পুরো ঘিরে নিল। ঠিক আছে, প্রায় 10-15 জন লোক ছিল ভাই, 10-15। ওদের অনেক বেশি জন আছে। তারপরে মানে ওরা যখন ওকে ঘিরার পর ওরা যখন ওদের প্রসেস শুরু করলো, ইন দ্য নেম অফ দ্য গড, হ্যাঁ শুরু করলো, তখন সুষমা ধীরে 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 সুষমার বডি পুরো এরকম আস্তে 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 করে এরকম ঘুরছে, মানে এরকম 360 এরকম ভাবে বডিটা ঘোরাচ্ছে। তারপরেও একটা চিৎকার দিল, মানে মুখটা উঁচু করে করে চিৎকার বিরাট জোরে, মানে বাড়িটা পুরো মনে হচ্ছে কেঁপে গেল, এরকম কেঁপে গেল বাড়িটা। যখন ওরা চিৎকারটা সুষমা যখন করলো, তখন ওরা শিওর হলো যে এর মধ্যে কেউ না কেউ আছে যে ওকে টাচ করেছে, আর পুরুষ। কারণ সেম ওই একই গলার ভয়েস ডুয়েল, মানে ভয়েসটা মানে মানে এত শক্ত, চিড়ে বেরোলো আর এরকম, ঠিক রাইট। তো এরকম ভাবে বেরোনোর পর ওরা তো ওদের মতন যা যেটুকুনি করছে ওরা, মানে যেটুকুনি পেরেছে ওরা 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 করছে। তারপরে কি হলো, মা এসে যখন দাঁড়ালো, তো মাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, যে ওনাকে কি করা হয়েছে বা কি ব্যাপার, কি থেকে কি হয়েছে। তখন মা এরকম বললো যে এই ব্যাপার, রাতেবেলা ফিরছিল, তারপরে আমরা আমাদের ঘরে আতর আছে, ওই আতরটা ওর নাকের এখানে লাগাতে গেছি, লাগাতে দিচ্ছে না। পাড়া মানে দুখানা দাদা ওর হাতটা এরকম ধরেছে, মানে ওই যে নাকটা দেবে না, ও এই জায়গায় আটকে রেখেছিল। পাড়ার দুটো দাদা, এই চেহারা, এই হাতটা যে মুঠো করেছে না এখান থেকে, এই হাতটা এখান থেকে জাস্ট এদিকে আনতে পারছে না দুজন, এতটা গায়ের জোর। এই জায়গায় ধরেছে, এই জায়গায় ধরে দুই টানছে, কিন্তু ওর হাতটা এই জায়গায় একটা ফোঁটা গ্যাপ আসছে না। তারপরে ওরা অনেকক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট ধরে ওরা ওখানে পুরো গোল রাউন্ড করে দাঁড়িয়ে ওর প্রতি মানে চার্জ করছে, ওকে বের করবে ওকে, হ্যাঁ। ও শুধু করছে। তারপরে একটা জিনিস ঘটলো ভাই, যেটা আমার প্রথমবার জীবনে ফিল করা, প্রথমবার আমি দেখলাম নিজের চোখে যে একটা মানুষের শরীরে যদি কেউ ধরে বা মানুষকে কেউ টাচ করে, তার মধ্যে যদি আত্মা থাকে, সে যদি আত্মাটা বেরোয়, কিভাবে যায়, আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখলাম। তারা কিন্তু বলেছে যে কিছু না কিছু ভেঙে বেরোবে। যখন ওর শরীর থেকে, শরীরটা যখন একটা এরকম ছিল, জাস্ট এরকম করলো, আমার বাড়ির একটা কাঁচের জানলা ভেঙে গেল ভাই। কাঁচের জানলা এখনো অবধি আমি বাড়িতে গেলে দেখাতে পারবো, একটা জানলার কালারটা আলাদা। আচ্ছা, আমরা সেম টু সেম কালারে পাইনি, আমরা একটু ব্ল্যাক পেয়েছি, মানে এটা লাইট ব্ল্যাক, এটা একটু ডিপ ব্ল্যাক, ওটা এখনো আলাদা। ওই কাঁচটা ভেঙে বেরিয়ে গেল। তারপর থেকে না আমাদের মধ্যে এই ব্যাপারটা ছিল যে সুষমাকে একা ছাড়া যাবে না। ওই কারণের জন্য কিন্তু আমি আতঙ্কে ছিলাম, সুষমা যাতে ছাদে না যায়, সুষমা যাতে একা কোথাও না যায়, সুষমা যাতে ব্রিজের তলা হোক বা কোনো অন্ধকার জায়গা থেকে হোক, যাতে ও একা না যায়। এখনো অবধি কোনো জায়গায় যদি মনে হয় যে এই জায়গাটা অন্ধকার বা এই জায়গাটা একটু ভয়ের ব্যাপার আছে, আমি ওর হাত টাচ করিনি। কারণ আমাকে বলেছিল যে তুমি যদি ওকে টাচ করে থাকো, তাহলে ওকে কেউ টাচ করতে পারবে না। হয়তো আমার মধ্যে এই ব্যাপারটা আছে, বা আমার কি রাশি না রাশি উনি জিজ্ঞাসা করেছিল। তো সেই হিসাবে উনি দেখলো কি আমার হাত যদি ওর হাতে থাকে, ওকে কেউ ধরতে পারে। অ্যাকচুয়ালি এটা তোকে বলি, এটা কোনো রাশি বা পাওয়ারের থেকে বড় কথা হচ্ছে যে ভালোবাসাই হলো সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় জাদু। এটা পৃথিবীতে ভালোবাসার থেকে বড় কিছু হয় না। আজকে তোর ওর প্রতি যে ফিলিংস, যেটা হচ্ছে ভালোবাসা, সহধর্মিনীর প্রতি যে তার তোর যে প্রেম, যে স্নেহ, যে ভালোবাসা থাকবে, সেটা তো অন্য কারো থাকবে না। এবং তুই পৃথিবীতে ভালোবাসাই পারে একটা মানুষকে ফিরিয়ে আনতে। কারণ দেখ, যখন কোনো আত্মা
যখন প্রসেস করছে, ঠিক আছে, সে তো তার একটা লোভ লালসা, মানে তার একটা এই যে ষড়রিপুর বশবর্তী হয়ে সেই আত্মারা তার শরীরে প্রবেশ করছে। এবং একটা মানুষকে তুই যে কোনো ধর একটা খুব অ্যান্টি সোশ্যাল, খুব ক্রিমিনাল মাইন্ডের একটা মানুষ, তুই তাকে ধর মারধর করে যতটা ফিরিয়ে আনতে পারবি, তুই তাকে ভালোবাসা দিয়ে হলেও বেশি করে ফিরিয়ে আনতে পারবি। ঠিক এই জন্যেই মানে এইটা অভিক সরকার লিখেছিলেন যে ভালোবাসাই হলো সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় জাদু। মানে আমি এবং এটা মনের প্রাণে বিলিভ করি যে এ ধরনের যে কোনো কেস হোক যাই হোক, মানে যদি নিজের ভালোবাসার মানুষ দেখবি ছোটোবেলায় আমরা খুব আশ্রয় খুঁজি ছোটো থেকে, যে মা, ছোটোবেলায় আমাদের কাছে মা থাকে, একটা মেয়ের কাছে প্রথমে তার বাবা থাকে, পরবর্তীকালে তার স্বামী হয় সেই জায়গাটা। তো ওই ভরসার জায়গা, যে ওই ভালোবাসার জায়গাটা, তখন ওর কাছে একটা বিশ্বাস থাকবে যে না আমার সাথে তো ও আছে, আমার কিছু হবে না। এই বিশ্বাস, এই ভালোবাসা থেকেই কিন্তু একটা রক্ষা কবচ তৈরি হয়েছে। তো আজকে সত্যি দারুণ একটা এপিসোড ওদের দুজনের মুখ থেকে আমরা পেলাম, ওদের জীবনের এক্সপিরিয়েন্স ওরা বললো, দুটো খুব মানে ভয়ঙ্কর দুটো ঘটনা শুনলাম। এবং অবশ্যই ওদের সঙ্গে যেগুলো ঘটেছে সেগুলো একদমই খুব মানে খারাপ কিছুই ঘটেছে। তাই যদি কারোর মনে হয় যে আপনারা এই ধরনের প্রবলেম ফেস করছেন, অবশ্যই ওকে যোগাযোগ করতে ভুলবেন না 6289858577 এই নম্বরে। এবং আমি চেষ্টা করবো আপনাদের সঠিক পথ দেখানোর। যারা চান আমার সঙ্গে আমার স্টুডিওতে এসে নিজের জীবনের সত্যি ভৌতিক ঘটনা বা আপনার শোনা খুব ভয়ঙ্কর কোনো ঘটনা শেয়ার করতে পডকাস্টে, তারা অবশ্যই আমাকে এই নম্বর 6289858577 যোগাযোগ করুন। যারা যে সমস্ত জ্যোতিষ তান্ত্রিকরা চান আমার সঙ্গে পডকাস্ট করতে, তারাও উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সেও নম্বরটি আমি দিয়ে রাখছি। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে বলবো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আমি খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের এপিসোডটা কেমন লাগলো। শুভরাত্রি।